তেল ছাড়া রোদে দেওয়ার ঝামেলা ছাড়া কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। আচারটা আমি বানাচ্ছিলাম আর শুধু এটাই ভাবছিলাম কখন চুলা থেকে নামাবো এবং আচারটা আমি খাওয়া শুরু করব। বিশ্বাস করুন, চুলা থেকে নামানোর সঙ্গে সঙ্গে আচারটা জাস্ট ভ্যানিশ হয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাঁচা আমের এই মৌসুমে আমের এই আচারটা যদি আপনারা না তৈরি করেন তাহলে তো আমি বলবো আচারের টেস্ট কি জিনিস সেটাই আপনারা মিস করে যাবেন। চলুন কথা। আমি এখানে 1 কেজি কাঁচা আম নিয়েছি। আমটা মিডিয়াম সাইজের, খুব বেশি বড় না আবার ছোটও না। আমগুলি আমি আগে থেকেই খুব ভালোভাবে ধুয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। এবার একটি পিলারের সাহায্যে আমের উপরে সবুজ খোসাটাকে আমি ছিলে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো ছুরি অথবা বটি দিয়েও ছিলে নিতে পারবেন। সবগুলো আম ছিলে নেওয়ার পরে আমগুলোকে আমি কেটে নিচ্ছি। আমি কিভাবে কেটে নিচ্ছি একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। আমি একটি আম থেকে টোটালে 8টা ফালি করে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমের স্লাইসগুলো ঠিক এরকম হয়েছে, খুব বেশি মোটাও না আবার কিন্তু খুব বেশি পাতলাও না। এই আচারটা তৈরি করার জন্য আমের স্লাইসগুলোকে ঠিক এইভাবেই কেটে নিতে হবে। এবার একটি মিক্সিং বলে আমি নিয়েছি 1 লিটার নর্মাল ঠান্ডা পানি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ। লবণটা পানির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আগে থেকে কেটে রাখা আমের স্লাইসগুলো এই লবণ পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এই প্রসেসটা ফলো করার কারণ হচ্ছে আচারগুলো তৈরি করার সময় আচারের টুকরোগুলো আর গলে যাবে না। প্রত্যেকটা আচারের টুকরোই কিন্তু একদম আস্ত থাকবে। আমি যেহেতু ভিডিওটা রাত্রে শ্যুট করেছি, এই জন্য আমি টুকরোগুলোকে লবণ পানিতে ভিজিয়ে রাখছি সারা রাতের জন্য। যারা দিনের বেলা তৈরি করবেন তারা মিনিমাম 7 থেকে 8 ঘন্টা এইভাবে লবণ পানিতে আমগুলোকে ভিজিয়ে রাখবেন, তাহলে একদম পারফেক্ট রেজাল্ট পাবেন। আমি ফিরে আসলাম পরের দিন সকালে। আমের টুকরোগুলো দেখুন, কালারটা কিন্তু পুরাটাই চেঞ্জ হয়ে গেছে এবং লবণ পানিতে ভিজিয়ে রাখার কারণে আমের টুকরোগুলো আগের থেকে অনেকটাই সফট হয়ে এসেছে। কয়েকবার পানি পরিবর্তন করে আমের স্লাইসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, যেন আমের টুকরোর গায়ে অতিরিক্ত কোনো লবণাক্ত ভাব না থাকে, তাহলে আচারটা খেতে ভালো হবে না। একটি শুকনো কিচেন টাওয়ালের উপর আমের টুকরোগুলোকে ভালোভাবে ছড়িয়ে দিয়ে উপর থেকে আরও একটি কিচেন টাওয়াল দিয়ে আমি আমগুলোকে খুব ভালোভাবে মুছে নিচ্ছি, যেন এর গায়ে 1 ফোঁটাও পানি না থাকে। এই স্টেপটা ফলো করতে হবে যারা দীর্ঘদিন পর্যন্ত আচার সংরক্ষণ করে রাখতে চান। তবে আমার মনে হয় এই আচারটা বানানোর পর আর সংরক্ষণ করাটা পসিবল হবে না, কারণ সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। চলে আসলাম চুলাতে। চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ চিনি। চিনির সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এইবারে নেড়েচেড়ে অপেক্ষা করছি চিনির এই শিরাটা ফুটে ওঠা পর্যন্ত। শিরাটা যখন ফুটে উঠেছে, এটা জাল করে আর ঘন করবার কোনো প্রয়োজন নেই, কারণ শিরাটা এমনি থেকেই বেশ ঘন। সো এই পর্যায়ে প্রসেস করে রাখা আমের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং একটু নেড়েচেড়ে এগুলো জাল করে নিতে থাকবো। জাল করতে করতে আমের টুকরোগুলো সেদ্ধ হতে থাকবে, কিন্তু এগুলো একটিও গলে যাবে না। দেখতেই পারবেন কিছুক্ষণের মধ্যে আমের কালার একদমই চেঞ্জ হতে শুরু করেছে। আমের টুকরোগুলো স্বচ্ছ হতে থাকবে। ঝালের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মরিচের গুঁড়া এবং কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। আবারও নেড়েচেড়ে এগুলোকে জাল করে নিতে থাকবো। এই পর্যায়ে দেখুন আমের টুকরোগুলো কিন্তু একদমই স্বচ্ছ হয়ে এসেছে, অর্থাৎ আমের টুকরোগুলো প্রপারলি সেদ্ধ হয়ে গিয়েছে। কিন্তু দেখতে পাচ্ছেন তো, একটি আমের টুকরো কিন্তু গলে যায়নি। এবারে আচারের জন্য আমি একটি স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 3টি শুকনো মরিচ। মরিচটাকে হালকা করে টেলে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ জিরা, 1/2 চা চামচ কালো জিরা, 1 চা চামচ মেথি এবং 1 চা চামচ মৌরি বা মিষ্টি জিরা। চুলার হিটটাকে একদম লোতে রেখে মশলাগুলোকে ভেজে নিচ্ছি 1 থেকে 1.5 মিনিটের মতো। এই মশলাগুলো ভেজে যদি পুড়ে ফেলা হয় তাহলে কিন্তু আচারের টেস্ট টোটালি নষ্ট হয়ে যাবে। খুব সাবধানে চুলার হিট একদম লোতে রেখে মশলা ভেজে নেওয়ার চেষ্টা করবেন। মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে আমি একটু ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তবে একেবারে ব্লেন্ড করে গুঁড়ো করব না, জাস্ট আধো ভাঙা করে নিব। এবারে ওই মশলা থেকে এখানে 1 টেবিল চামচ মশলা আমি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ। বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আচারের টেস্ট কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। আবারও নেড়েচেড়ে একটু জাল করে নিচ্ছি। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন শিরাটা কিন্তু একদমই ঘন হয়ে এসেছে এবং কিছুটা আঠালো পর্যায়ে চলে আসছে।
আচারটি চুলা থেকে নামানোর ঠিক আগ মুহূর্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। যারা দীর্ঘদিন পর্যন্ত আচারটা সংরক্ষণ করে রেখে দিতে চান তারা অবশ্যই এখানে ভিনেগারটা ব্যবহার করবেন, এছাড়া কিন্তু আচার সংরক্ষণ করে রাখা যায় না। আর যারা সংরক্ষণ করবেন না তারা এটা স্কিপ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আচারের টুকরোগুলো কত বেশি ট্রান্সপারেন্ট, দেখে জাস্ট জিভে পানি চলে আসছে। আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন পর্যায়ে আচারটা চুলা থেকে নামাবেন। সামান্য একটু শিরা হাতের 2 আঙ্গুলের মধ্যে এভাবে টানলে যদি দেখেন লম্বা সুতার মতো সৃষ্টি হচ্ছে, তখন বুঝতে হবে আচারটা রেডি হয়ে গিয়েছে। এর থেকে বেশি জাল করলে শিরাটা ক্যারামেলাইজড হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে আমি সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আচারগুলো কতটা লোভনীয় হয়েছে। আমার তো মনে হয় দেখেই আপনাদের জিভে পানি চলে আসছে। যারা আচারটা সংরক্ষণ করে রাখতে চান তারা একটি শুকনো কাচের জারে আচারটি ভরিয়ে মুখটা ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে অথবা ফ্রিজের বাহিরে এটা 1 থেকে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আর আচারটি যদি আরও দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে চান তাহলে এটা অবশ্যই রোদ্রে দিয়ে শুকিয়ে রাখবেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।